জুলাই কন্যাদের অবদান এবং জুলাই সনদ, জুলাই গণঅভ্যুত্থান এই বিষয়ে আমাদের কি করণীয়। সর্বপ্রথমেই যদি একটু বলে রাখি, জুলাই কন্যাদের যে অবদান ছিল, জুলাই কন্যারা সামনে না এলে এই গণঅভ্যুত্থান খুব সম্ভবত সংগঠিত হতো না। মানুষকে এত বেশি অনুপ্রাণিত করেছিল, যার রক্তমাখা ছবি, সেই ছবির কারণে বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তরের মানুষ নেমে আসতে উদ্বুদ্ধ হয়। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো গঠিত হলো বা যে গতানুগতিক রাজনৈতিক দলগুলোতে মানুষজন যখন কিছুটা পলিটিক্যাল হয়ে উঠলো, জুলাইয়ের পরে একটা জনগোষ্ঠী যারা কখনো পলিটিক্স নিয়ে ভাবেনি তারাও পলিটিক্যাল হয়ে উঠতে শুরু করে। কিন্তু যখন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছে বা কোনো একটা রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা তাদের যোগ্যতা অনুসারে সেই ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়নি বা তাদের জন্য এটুকু কম্প্রোমাইজ রাজনৈতিক দলগুলো করেনি। এই কথাটা বলার একটা কারণ, এটার একটা প্রমাণ আমি আপনাদের কাছে যদি বলি, আমাদের জুলাই সনদে লেখা ছিল যে খুব সম্ভবত কত পার্সেন্ট সেটা আমার মনে নেই, খুব সম্ভবত 10% নারী অংশগ্রহণ বা নারীকে মনোনয়ন দিতে হবে জাতীয় নির্বাচনে, এ ধরনের একটা ধারা ছিল জুলাই সনদে। তো আমার মনে হয়েছে যদি যখন জুলাইয়ের পরবর্তীতে নারীরা যখন রাজনীতিতে অংশগ্রহণ করতে আসলো, যখন নারীরা সামনে আসা শুরু করলো, তখন যদি তাদেরকে কম্প্রোমাইজ করা হতো বা তাদের জন্য সুযোগ সুবিধাটা তৈরি করে দেওয়া হতো। এই ব্যাপারটা এমন নয় যে নারী বলে তাকে আপনি এক্সট্রা সুবিধা দিচ্ছেন। যখন আপনার একটা ফিল্ড যেখানে এখনো প্রস্তুত নেই, আপনার সমানে সমানে আসার জন্য শুরুতে কিছু সুযোগ সুবিধা দিতে হয়। নারীরা যখন সমান সমানে আসতে পারছেনি, যখন তাদের জন্য আসার পথটাই বন্ধ, তখন যখন আপনি তাকে এইটুকু কম্প্রোমাইজ করবেন না, আপনি যে জায়গাটা হোল্ড করে আছেন, একজন নারী যখন সামনে আসবে, সে যখন আপনার যোগ্যতার সমান, তখন যদি আপনি তার জন্য ওইটুকু কম্প্রোমাইজ না করেন, তাহলে তো তার পক্ষে সামনে আসা সম্ভব না। তো এইটুকু কম্প্রোমাইজ না করার কারণে যেটা হয়েছে, আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনে তত সংখ্যক নারীকে আমরা মনোনয়ন নিতে দেখিনি। তো পরবর্তীতে যখন সংরক্ষিত নারী আসন, যেটা এখন সবাইকে সিট দেওয়া হচ্ছে বা মনোনয়ন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও আমরা দেখেছি যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত হয়েছে কে কার সন্তান, কে কার স্ত্রী, কে কার পরিবার। এই ধরনের ব্যাপারগুলো বিগত সময়ে যেমন চলে এসেছে, এটা কিভাবে একটা আন্দোলনকে গণঅভ্যুত্থানের রূপ দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে মায়েরা নিজেদের বাড়ি থেকে নেমে এসে পানি দিয়ে, খাবার দিয়ে আন্দোলনকে জিইয়ে রেখেছে। কিংবা আমরা এটাও দেখেছি যে যখনই জুলাই গণঅভ্যুত্থান রিলেটেড কিছু আসে, যে মা তার সন্তানকে বলছে যে আন্দোলনে যেতে, তো কোন মা তার সন্তানকে এরকম মৃত্যু যেন ঠেলে দিতে পারে? বাংলাদেশের বাঙালি মায়েরা ছাড়া এটা খুব সম্ভবত বাকি কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। তো এই যে পুরো প্রেক্ষাপটের বেসিসে যখন আমরা রাজনীতিতে আসলাম, যখন এই একটা অবস্থানে আসলো, বা জুলাই সনদ যেখানে নারীদের অধিকার নিশ্চিতের জন্য একটা ধারা নিশ্চিত করলো বা একটা উপধারা তৈরি করলো, সেটাকেও যখন আপনি মূল্যায়ন করেন না, তখন আসলে বাংলাদেশের নারীরা যেখানে দেখে যে সে যত যোগ্যতাই থাকছে, তার যোগ্যতা অনুযায়ী তার বিচারটা হবে না, সে যে যোগ্যতা নিয়ে একটা জায়গায় যাচ্ছে সেটার মূল্যায়ন করা হবে না, তখন বোধ করি কেউ আর ওভাবে সামনে আসতে সাহসটা পায় না। জুলাইয়ের আগে আমরা দেখতাম যে ছাত্রলীগ যখন এই মধুর ক্যান্টিনে তারা যখন তখন খুঁজে খুঁজে বলা হতো যে যেই মেয়েরা সুন্দর, যেই মেয়েরা একটু দেখতে, যাদের, আমি এইভাবেই বলছি, মানে তাদের ভাষ্য মতো যেমন ছিল সেভাবেই বলছি, এটাকে কেউ অন্যভাবে নেবেন না, যাদের একটু ফিগার ভালো, যারা একটু দেখতে ফর্সা, তারা রাজনীতিতে ভালো করবে, এই ধরনের একটা কথা প্রচলিত ছিল। এবং মেয়েদেরকে যেভাবে ব্যবহার করা হতো মিছিলের সামনের সারিতে, এবং কখনো কখনো নেতার পেছনে হাততালি দিবে, এই ধরনের একটা মেয়েদের রাজনীতি বলতে এটা ছিল। এই জন্য এক ধরনের কথা প্রচলিত ছিল যে ভালো মেয়েরা কখনো রাজনীতি করে না, এই ধরনের কিছু টেবু, এই ধরনের কিছু সেন্টেন্স আমরা সবসময় শুনতে পেয়েছি। তো এই সব কিছুকে উপেক্ষা করে যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানকে সফল করলাম, এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন আমাদের কাছে সুযোগ এলো যে প্রত্যেকটা সেক্টর সুন্দরভাবে সংস্কার করার, সেটা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কাদের কারণে হচ্ছে, এটা আশা করি বলার অপেক্ষা রাখে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যখন জুলাই সনদের কথা আসে, জুলাই গণঅভ্যুত্থান তো শেষ হয়েছে, এরপরের ফেজটা ছিল অভ্যুত্থান সফল হয়েছে, এখন সংস্কারের পালা। সেই সংস্কারের লক্ষ্যে 1 বছর ইন্টারিম সরকার ছিল, সেই ইন্টারিম সরকারের মধ্যেও ভূত বসেছিল যারা আমাদের সেই সংস্কারগুলো করতে দেয়নি, কিংবা সেই সংস্কারগুলো করার পথে পদে পদে বাধা সৃষ্টি করেছে। কেউ কেউ বলেছে গণতান্ত্রিক যে সরকার আসবে, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার
আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে জুলাই সনদে যেই সব সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান যেসব আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা সেই সংস্কারগুলো আমরা এখন এক এক করে হতে দেখব। কিন্তু আমরা দেখতে পাই যখনই গণতান্ত্রিক সরকার আসলো, কোথায় এক এক করে আমরা দেখব কি কোন কোন সংস্কার এই সরকার করছে, তার বদলে বিগত 2 মাস যাবত সংসদে কেবল এই কথাটা নিয়েই আর কি বারংবার তাদের মধ্যে হচ্ছে বাকবিতণ্ডা হচ্ছে, জুলাই সনদ থাকবে কি থাকবে না, গুম শাপলা পিলখানা এইগুলো নিয়ে যে অধ্যাদেশ, সেগুলো আসলে সাস্টেইন করবে, সেগুলো কিভাবে হবে, সেগুলোই তারা এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না। যখন গণতান্ত্রিক সরকার আসার পরে কথা ছিল যে গতানুগতিক যে রাজনীতি, যেটা আমরা বিগত 17 বছর ধরে দেখেছি, যেভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে, সংস্কার হওয়ার যে আশ্বাস আমাদেরকে দিয়ে ইন্টারিম আমলে যে কাজগুলো করতে দেওয়া হয়নি, সেগুলো যদি হবে কথা ছিল, শুধুমাত্র একটা আইকন যে হাসিনা চলে গেল, হাসিনার পরবর্তীতে আরেকজন এসে সে যদি হাসিনা যে কাজগুলো করতো সেগুলোই যদি চলমান রাখে, আমার তো হাসিনাকে তাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আমার কোনো কিছু চেঞ্জই না হয়, আমার যে 2000 ভাই বোন যারা শহীদ হলো, তাদেরকে আর শহীদ হওয়ার তো কোনো দরকার ছিল না, ট্রায়ালের মধ্যে দিয়ে যাবে। তারপর সে যখন সেই বিচারের মাধ্যমে তাকে যতদিনের জেল দেওয়া হবে, তাকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি ভোগ করে আসার পর তাকে আবার সুযোগ দেওয়া হবে সে যাতে রাজনীতি করতে পারে। যেখানে এখনো বিচার হয়নি, যেখানে এখনো পর্যন্ত অনেক শহীদের পরিবার এখনো জানে না যে যাদের অনেক পরিবার জানে না তাদের সন্তানের কবরটা কোথায়, সেখানে যখন এসে জুলাই সনদ তো বাস্তবায়ন হচ্ছেই না, বরং আমরা যখন দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তাদের সাথে রাজনীতি করতে পারবে এই ধরনের কথা বলে, বা আওয়ামী লীগের জন্য তারা সুযোগ তৈরি করে দিতে চায়, পুনর্বাসনের সুযোগ দিতে চায়, তখন তো আমাদেরকে আসলে সন্দেহ করতে হয় রাজনৈতিক দলগুলো যেখানেই যে কোনো একটা কার্যক্রম চালিয়ে যায় বা যেটা নিয়ে জনসমালোচনা তৈরি হয়, আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের প্রত্যেকটা পেজ সেখানে তাদেরকে নৈতিক সমর্থন দেয়। তো যাকে আওয়ামী লীগ সমর্থন দেয়, আমার মনে হয় না যে এখানে আর কোনো ধরনের মানে একটা ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ আছে। যাকে আওয়ামী লীগ সমর্থন দেয় তাকে আসলে কোনো কিছু না করে আমরা বলে দিতে পারি সেটা আসলে কোন পক্ষের বা সেটা কাদের কাজ। তো এই সব কিছুর পরবর্তীতে এসে যে অধ্যাদেশগুলো নিয়ে তারা বলছেন যে তারা যেভাবে বলা হয়েছে, যেভাবে লেখা আছে সেভাবে করবেন না, তবে তারা তাদের নিজেদের সুবিধা মতো করবেন। তারা আরো বলছেন যেসব ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তারা তাদের ইচ্ছা মতো করবেন। জনগণ হ্যাঁ ভোটকে জয়ী করেছে যে তারা এই সংস্কারটা চায়, এই ব্যাপারে তাদের হচ্ছে সম্মতি আছে। তো জুলাই সনদের যেটা আসলে আমাদেরকে দেওয়া হয়েছে, জুলাই সনদ শুধুমাত্র যে একটা জুলাইকে বাঁচিয়ে রাখার শুধু একটা পন্থা সেটা না, সনদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে। আমরা তাদেরকে বুঝে নেব যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে, এবং যেই জুলাই গণঅভ্যুত্থানের কারণে অনেকে সংসদে যেতে পেরেছে, অনেকে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, সংসদ ভবন যেটা তাদের বিগত 17 বছর ধরে যেই সংসদ ভবনের আশেপাশ দিয়েও যেতে পারেনি, সেই সংসদ ভবনে বসে আজকে বড় বড় বক্তৃতা করছে। তারা আশা করে ভুলে যাবে না যে কাদের রক্তের বিনিময়ে কিসের কারণে তারা আজকে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সেই হিম্মতটা পেয়েছে। আমরা দেখতে পাই যে সংসদ ভবনে বসে বলা হয় যে 300 রান করেছিলাম, আপনারা 12 রান করেছেন। জিতার জন্য যে 12 রান দরকার ছিল সেই 12 রানই যখন 12 রান যেভাবে বলা হচ্ছে, এটা আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, যখন এনসিপি কে বলা হয় যে তারা 12 রান করেছে, কিংবা বিরোধী দলীয় জোটকে বলা তারা 12 রান করেছে, আমি তাদেরকে জানিয়ে রাখি বিগত যে 17 বছরে যে 300 রান করেছেন এবং জুলাইয়ের সময় যে 12 রান হয়েছে, সেটা বিএনপিও করেনি, সেটা এনসিপিও করেনি, সেটা জামাতও করেনি। বিএনপি এবং এনসিপি কে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনগণ এই যে তারা 300 রান 12 রানের কেওয়াজ করে, সেই কেওয়াজটা করার সুযোগ করে দিয়েছে। বিএনপি যখন 28 অক্টোবর তারা যখন সমাবেশ ডাকে, সেখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিল না, বাংলাদেশের যখন হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো হতো, শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তারা হচ্ছে বাংলাদেশে সাস্টেইন করতে দিতে চায় না বলে সাধারণ মানুষজন সেখানে গিয়ে উপস্থিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আছে যারা এই যে আন্দোলনগুলো, তারা কখনো বিএনপি করেনি, তারা কখনো জামাত করেনি, এনসিপি করেনি, তারা কাউকে বিশ্বাস করতে পারতো না, তারপরও তারা যেত, শুধুমাত্র নিজের অ্যাপলিটিক্যাল জায়গা থেকেই যেত, যাতে হচ্ছে হাসিনাকে দূর করা যায়। আপনারা যখন এই রাজনৈতিক কেওয়াজগুলো করেন, আপনারা ভুলে যান যে এইখানে যাওয়ার পেছনে আপনাদের অনেক অরাজনৈতিক ভাই বোনের রক্ত লেগে আছে। আপনারা তো নিজেদের ক্ষমতার ভাগবাটোয়ারা হয়ে গিয়েছে, কেউ সরকার দলীয় এমপি হতে পেরে খুশি, কেউ বিরোধী দলীয় এমপি হতে পেরে খুশি, কিন্তু যে পরিবারগুলো এখনো কাতরাচ্ছে সেই পরিবারগুলোর কথা যাতে তারা ভুলে না যায়।